ওয়েলকাম টু সাকসেস মান্ত্রা। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের সিলেবাস, অর্থাৎ আমাদের সিলেবাসের ভেতরে কি কি রয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের টপিক। প্রথমেই চাইল্ড ডেভেলপমেন্ট, এটা নিয়ে একটু কথা বলবো। চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের উপরে অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে? প্রথম হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট কিভাবে হয়, একটা মানুষের ডেভেলপমেন্ট কিভাবে তৈরি হচ্ছে, সে মাতৃগর্ভ থেকে নিয়ে জন্ম হওয়া পর থেকে মৃত্যু পর্যন্ত তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হয়। কিছু ডেভেলপমেন্ট থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই, কিছু ডেভেলপমেন্ট থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো আমরা বিহেভিয়ারের মাধ্যমে দেখতে পাই। এবং এখানে রিলেশনশিপের কথাও বলেছে। রিলেশনশিপ বলতে আমাদের ডেভেলপমেন্টের রিলেশনশিপের তিনটে বিষয় কাজ করে: গ্রোথ, ম্যাচুরেশন এবং তার সাথে ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা মানুষের বৃদ্ধি, তার পরিণমন কিভাবে হচ্ছে সেটা, এবং তার সাথে তার বিকাশ কিরকম ভাবে এগোচ্ছে বা তার বিকাশ কিরকম ভাবে কি গতিতে যাচ্ছে সেটা। এর সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনদের কিছু প্রিন্সিপালস থাকছে। কারণ ডেভেলপমেন্ট আমাদের অনেক ধরনের হয়, যেরম ভাবে মোরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্ট স্টেজেসে চিলড্রেনদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবং কোনো পরিবর্তন সেটা সমাজ অ্যাকসেপ্ট করছে কিনা সেই দিকে দেখাটাও কিন্তু কর্তব্য। আবার এমন কোনো পরিবর্তন হয়, বিশেষত অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যেটা সমাজ খুব একটা আমাদের নিচ্ছে না, বা সমাজ খুব একটা আমাদের সেখান থেকে করছে না, অ্যাকসেপ্ট করছে না ওই বিহেভিয়ারটা। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে ডেভেলপমেন্ট বা আমাদের ডেভেলপমেন্ট স্টেজেসে যে প্রিন্সিপাল গুলো থাকে সেগুলো তাহলে কিন্তু ভুল বলে প্রমাণিত হয়। কারণ সমাজ যে বিহেভিয়ারটা আমার থেকে চাইছে, আমার সমাজ সেই সমাজকে সেই বিহেভিয়ারটাই দেওয়া উচিত, কারণ যেহেতু আমি একজন সামাজিক জীব। আমাদের বংশগতি এবং হেরিডিটি এই যে ডেভেলপমেন্টের ওপরে একটা ভীষণ ভূমিকা নিয়ে থাকছে। অর্থাৎ থার্ড নম্বর যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লুয়েন্স, এবং তার সাথে হচ্ছে আমার ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ কিভাবে এ আমার সাথে আস্তে আস্তে এগোয় বা ধীরে ধীরে এগোতে থাকে। হেরিডিটি বা এনভায়রনমেন্ট, এটা আমাদের বংশগতি এবং পরিবেশ, এটার ভূমিকা কিন্তু একটা শিশুর ওপরে ভীষণভাবে কাজ করে। কারণ সে কোন ধারাটা নিয়ে জন্মেছে, বা সে কোন জিনটা বহন করছে, তাতে কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, এইগুলো যেরকম ইম্পর্টেন্ট, সে কোন পরিবেশের মধ্যে বড় হচ্ছে, তার বাবা মা কিভাবে তাকে বড় করছে, সেটাও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ সে কিভাবে ধীরে 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 আস্তে আস্তে বড় হয়ে উঠছে, সে কিরকম ভাবে
তার চারিপাশের বাবা মায়ের পরেও যেটা থাকে শিক্ষক শিক্ষিকা, স্কুল, বন্ধু বান্ধব, এরা কিভাবে তাকে সোশ্যালাইজ করছে সেটাও কিন্তু নির্ভর করছে। অর্থাৎ একটা শিশুর বেড়ে ওঠার পেছনে পরিবেশের ভূমিকাও কিন্তু যথেষ্ট বেশি। নেক্সট হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস। অর্থাৎ এই যে বললাম, আমরা সমাজ বিরুদ্ধ আচরণ চাইলেও খুব একটা করতে পারি না, তার কারণ হলো আমরা সামাজিক জীব। তো এই সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিক প্রক্রিয়া, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রত্যেককেই এগোতে হয় বা প্রত্যেককেই কিন্তু যেতে হয়। আমরা কিন্তু কেউই এর বাইরে গিয়ে কাজ করতে পারি না। নেক্সট হচ্ছে আমাদের তিন ধরনের থিওরি পড়তে হয়: পিয়াজেট থিওরি, কোহলবার্গ থিওরি এবং ভাইগটস্কি থিওরি। পিয়াজেট যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন, অর্থাৎ উনি বলছেন যে একটা শিশু যখন ধীরে 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 বড় হয়ে ওঠে, তার ব্রেন কিভাবে ডেভেলপ করে এবং তার সাথে প্রত্যেকটা অবজেক্টের কিরকম সম্পর্ক, তার মধ্যে যুক্তি তর্ক থেকে শুরু করে তার মধ্যে বিভিন্ন যে লজিক এবং একটা যে আমাদের স্কিমা, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টে। সেটাই পিয়াজেটসের থিওরিতে ইলাবোরেট করা আছে। কোহলবার্গ কি বলছে? কোহলবার্গ যেটা বলছে সেটা হচ্ছে আমাদের মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ নৈতিকগতভাবে বা নীতিগতভাবে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এবং আমাদের নিজেদের যে ভ্যালু সিস্টেম সেটাকে আমরা কিভাবে এনহ্যান্স করতে পারি, এটা হচ্ছে কোহলবার্গ বলেছে। নেক্সট হচ্ছে ভাইগটস্কি। ভাইগটস্কি কি বলছে? ভাইগটস্কি যেটা বলছে সেটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের উপর উনি কাজ করেছেন। অর্থাৎ উনি যেটা বলছেন সেটা হলো যে আমাদের যে কোনো কিছু শিখতে গেলে বা যে কোনো কিছুকে সোশ্যালাইজ দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের চার্ট, মডেল, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়। বা আমরা যে জিনিসটা করতে পারি না সেটা হয়তো অন্য কারোর সাহায্য নিয়ে আমাদেরকে করতে হয়, হয়তো কোনো টিচারের সাহায্য, কোনো বন্ধুর সাহায্য। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে, তো মানে এটা নিয়ে কাজ করেছেন হচ্ছে ভাইগটস্কি। এরপরে আসছে চিলড্রেনকে ঘিরে আমরা কিভাবে এডুকেশন দিতে পারি এবং তার প্রোগ্রেসিভের দিকে আমরা কিভাবে শিক্ষাটা নিয়ে যেতে পারি। তো এখান থেকেই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং প্রোগ্রেসিভ এডুকেশন, কারণ শিক্ষা ব্যবস্থাটা আমাদের ধীরে ধীরে অত্যন্তভাবে বদলে যাচ্ছে। তো আমরা শিশুদেরকে ঘিরে কিভাবে শিক্ষা দান করতে পারি, শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ শিশুদের মতো করে কিভাবে শিখবে, সেখানে চাপ বা আহ, এটা করতেই হবে এরকম বিষয়টা সেখানে খুব একটা কাজ করবে না। এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া, তারা কিভাবে সামনের সারিতে এগোতে পারবে, তারা কিভাবে সামনের সারিতে নিজেদেরকে দেখতে পারবে, সেইটা ধরনের যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ উন্নত ধরনের যে শিক্ষাটার কথা আমরা বলেছি সেটা। এবং এটা যখন ক্লাস হবে তখন আমরা আরো ডিটেলসে পড়বো। নেক্সট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। এটা কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে ইন্টেলিজেন্স, এবং তার বিভিন্ন ডাইমেনশন হয়ে থাকে। অর্থাৎ আমাদের যদি বিভিন্ন মনোবিদের আমরা দেখি, ডিভিশন দেখি, তাহলে দেখবো স্পিয়ারম্যান দু ধরনের ইন্টেলিজেন্সের কথা বলেছেন। গিলফোর্ড আবার 180টা ফ্যাক্টরের কথা বলেছেন ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। আবার থার্স্টনে যদি আসি তাহলে থার্স্টন 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটির কথা বলেছে। আবার যদি আমরা আসি গার্ডেনারে, তাহলে সেখানে দেখব যে এখানে গার্ডেনার 9টা ইন্টেলিজেন্সের কথা বলেছে। আর এখন আমাদের বহুল প্রচলিত ইন্টেলিজেন্স, যেটা আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই।
তো এইগুলো নিয়ে ডেফিনেটলি আমরা ক্লাসে আরো ভালোভাবে আরো ডিটেলসে ডিসকাস করব। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস, অর্থাৎ আমি কি ভাষায় কথা বলছি, সেখানেও কিন্তু সমাজ আসছে, সেই ভাষাটা সমাজ নিতে পারছে কিনা। আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে বিভিন্ন সার্কেল থাকে, কোনোদিনও কোন কারোর থাকে ফ্রেন্ড সার্কেল, কারোর হচ্ছে ফ্যামিলি সার্কেল, কোথাও গিয়ে প্রফেশনাল সার্কেল, কোথাও গিয়ে পার্সোনাল সার্কেল। আমরা সব জায়গায় কিন্তু সব ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। যেখানে গিয়ে আমরা যেরকম ভাবে চিন্তা করব বা আমাদের মধ্যে যেরকম চিন্তন আসবে, আমাদের কথা বলাটাও কিন্তু বা ভাষাটাও কিন্তু আমাদের সেভাবে বেরোবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটাও কিন্তু একটা ডেভেলপমেন্টের পার্ট, যে একটা বাচ্চা সে কি ভাষা শুনে বড় হচ্ছে, বা সে কি ভাষা আহ মানে যেতে 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 এগোচ্ছে, ঠিক আছে। বা সে যদি বইও পড়ে থাকে, তাহলে সে যে বলা হয় যে বাচ্চাদেরকে বই পড়তে দেওয়া হয়, তার কারণ কি? কারণ ভাষাটাকে যেন রপ্ত করতে পারে, ওখান থেকেও কিন্তু অনেক ভাষা বেরোয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই যত মানে চিন্তা ভালো হবে, ভাবনা ভালো হবে, ভাষা কিন্তু তত সুন্দর হবে। ওকে। নেক্সট হচ্ছে আমাদের একটা ডিফারেন্স, সেটা সবসময় থাকে, সেটা হচ্ছে জেন্ডারের ডিফারেন্স, বা যদি আমরা বলি বর্তমান ভাষায় সেক্স ডিফারেন্স, যেটা মেল ফিমেল জেনারেলি এটাই হয়ে থাকে, মেল ফিমেল এদের মধ্যে এই জিনিসটা ডিফারেন্স হয়। এছাড়াও আমরা ব্যক্তিদের মধ্যে যদি ডিফারেন্স দেখি, তাহলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা দেখতে পাই, সেখানে বিভিন্ন ধরনের ডিফারেন্স। এই যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম, আমাদের যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ, কারণ ওর ভাষাতে আমরা সবাই কথা বলতে পারি, কারণ ওটা কমিউনিকেশনের একটা বড় জায়গা। তো এবারে আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা যে সবাই বুঝবে সেরকমটা নয়। সুতরাং প্রত্যেকটা মানুষের বিভিন্ন বিভিন্ন ভাবে তাদের ভাষা আলাদা হয়, এবং সবাই আমরা সব রকমের ভাষায় কথা বলতে পারি না। তো আদান প্রদানের যে একটা বিষয়, সেটার একটা মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো সেখানেও প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পার্থক্য দেখতে পাওয়া যায়, বা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পার্থক্য থাকছে। তো সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ডিভিশন। তারপরে আসছে ক্লাস সের ডিভিশন, তারপরে হচ্ছে কাস্টের ডিভিশন, তারপরে আসছে হচ্ছে আমাদের জেন্ডার ডিভিশন, তারপরে হচ্ছে আমাদের কমিউনিটির ডিভিশন, তারপরে হচ্ছে রিলিজিয়নের ডিভিশন। তো প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই ধরনের ডিভিশন গুলো কাজ করছে, এবং ইন্ডিভিজুয়ালি এই ডিফারেন্স গুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়ে থাকি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ আমাদের শেখার জন্য যে বিভিন্ন অ্যাসেসমেন্ট গুলো করতে হয় বা আমরা শেখাচ্ছি, সেটার ক্ষেত্রেও একটা অ্যাসেসমেন্টের দরকার। আমি কি শিখছি, সেখানেও একটা অ্যাসেসমেন্টের দরকার। তো দুক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যাসেসমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বা অ্যাসেসমেন্টের কিন্তু দরকার হয়ে পড়ে। যেমন টিচারদের অ্যাসেসমেন্টের দরকার হয়, স্টুডেন্টসদের অ্যাসেসমেন্টের দরকার হয়, স্কুলের অ্যাসেসমেন্টের দরকার হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অ্যাসেসমেন্টের ভীষণভাবে দরকার। এবং এই অ্যাসেসমেন্টের ঠিক পরেই যেটা আসে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, অর্থাৎ আমি সেই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে আমি ইভ্যালুয়েট করব, সেখান থেকে আসছে ইভ্যালুয়েশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে আমার অ্যাচিভমেন্ট, অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন সব কিছু হলো, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্টের পরেই হচ্ছে অ্যাচিভমেন্ট, অর্থাৎ আমি যদি ঠিক করে ইভ্যালুয়েট করতে পারি, ঠিক করে অ্যাসেসমেন্ট করতে পারি, এবং সেইভাবে যদি নিজের লার্নিংটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই আমার আসবে অ্যাচিভমেন্ট। এবং সেখানে যদি আমার কিছু প্রশ্ন থেকে থাকে, প্রয়োজনীয় বেশ কিছু প্রশ্ন যদি থাকে, কিছু এমন কিছু জিনিস যেই জিনিসগুলো আমার মনে হচ্ছে, এমন আগেকার সময় যেটা হতো যে প্রশ্ন করতে আমরা খুব ভয় পেতাম, তার কারণ যে যদি বকে দেয়, যদি বলে এইটুকু বুঝতে পারিস না, এরকম ধরনের কিছু মন্তব্য। কিন্তু এখনকার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না, কারণ এখন টিচার এবং স্টুডেন্টসদের যে সম্পর্ক, সেটা কিন্তু বন্ধুর মতো। সুতরাং
প্রশ্ন করতে কিন্তু কোনো ভয় নেই, প্রশ্ন করলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয় এবং তখন কি হয়, লার্নার্সদের আরো লার্নিংটাকে এনহ্যান্স করতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো হলে পরে তাহলে সেই লার্নারের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট হবে। তো এইগুলো আমরা পড়বো হচ্ছে একদম প্রথমের দিকে চাইল্ড ডেভেলপমেন্টের পার্টে। এরপরে আমরা দেখব আমাদের এডুকেশনের কিছু ধরন, তার মধ্যে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন এবং স্পেশাল নিডস, অর্থাৎ সব ধরনের চিলড্রেন তো একই রকম হয় না, বিভিন্ন চিলড্রেনসদের বিভিন্ন ধরনের নিডস থাকে এবং তাদের মধ্যে কি কি নিডস প্রয়োজন আছে বা কি কি নিডসের দরকার, তো সেটা আমরা দেখব আর কি। তো সেখান থেকেই আমাদের আসছে এই ইনক্লুসিভ এডুকেশনের বিষয়টা, যেখানে আমাদের চিলড্রেন্সদের নিডস দেখতে হবে, তাদের লার্নিং এর কি কমপ্লিকেশনস আছে সেটা দেখতে হবে, তাদের কোথায় কি এম্পায়ারমেন্টস আছে সেই জিনিসটা দেখতে হবে। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের দেখতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যেটা রয়েছে পার্ট, সেটা হচ্ছে আমাদের লার্নিং অ্যান্ড পেডাগজির যে পার্টটা রয়েছে সেটা। তো সেটা কি, সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের স্কুল পারফরমেন্স, স্কুলে কেন চিলড্রেনরা, অনেক সময় হয় যে চিলড্রেনরা স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, তো কেন পালিয়ে যাচ্ছে, বা স্কুলে হয়তো চিলড্রেনরা ফেল করছে, তো কেন ফেল করছে, কি জন্য ফেল করছে, সেই স্টুডেন্টস তার কোথায় অসুবিধে হচ্ছে, কোন জায়গাটাতে তার সমস্যা দেখা দিচ্ছে। তো সেই জিনিসগুলোকে কিন্তু একটুখানি আস্তে আস্তে আমাদের দেখতে হয়, কারণ আগেকার সময় যেটা হতো ও পারছে না তাই ছেড়ে দিচ্ছি না, এখন কিন্তু সেটা হয় না, এখন কিন্তু ওই চাইল্ডহুড ডিসঅর্ডার্স যেগুলো আমাদের তৈরি হয়, ডিসলেক্সিয়া, ডিসপ্র্যাক্সিয়া, এই জিনিসগুলোও কি স্টুডেন্টসদের মধ্যে আছে নাকি চিলড্রেন্সদের মধ্যে আছে, সেইগুলো কিন্তু আমাদের দেখাটা ভীষণ দরকার। তো সুতরাং কেন তার ল্যাক করছে, কেন তার অ্যাটেনশন ল্যাক করছে, কেন তার স্কুল পারফরমেন্স ভালো হচ্ছে না, কেন তার মানে ফেল করছে, এই সমস্ত কিন্তু কিছু দেখতে হয়। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিচিং অ্যান্ড লার্নিং এর বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে, তো সেই স্ট্র্যাটেজি গুলো আমাদের ফলো করতে হয়। স্পেশালি কিভাবে একজন লার্নারকে আমি লার্ন করাবো, অর্থাৎ আমি কিভাবে তাকে লার্ন করাবো, কারণ যদি কোনো ক্লাসে আমাদের 60টা স্টুডেন্ট থাকে, তাহলে 60টা স্টুডেন্টসদের আইকিউ আমি ধরে নিচ্ছি যে 60 রকমের, বা 60, প্রত্যেক কারোর বেশিরভাগই ধরে নিচ্ছি যে অ্যাভারেজ, খুব কমই থাকবে যারা বিলো অ্যাভারেজ আর খুব কমই থাকবে যারা অ্যাবাভ অ্যাভারেজ। বেশিরভাগ ক্ষেত্রেই যে অ্যাভারেজ, তো তাদেরকে আমার কিভাবে ট্রেন করতে হবে, কি অনুযায়ী স্ট্র্যাটেজিটা আমি নিতে পারলে সেক্ষেত্রে তাদের লার্নিংটা আরো এনহ্যান্স হবে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করবে, কারণ বেসিক্যালি পড়াশোনা তো খুব একটা ইন্টারেস্টিং নয়, বা কেউই এই ধারাবাহিকতা মানে ধারাবাহিকভাবে যে পড়তে হবে সেটাতে কেউই খুব একটা বিশ্বাসী নয়, বা পড়তে ভালোও লাগে না বেসিক্যালি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যেহেতু আমাদের ইন ফিউচারের জন্য একটা ভীষণ কাজে লাগবে, বা সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভমেন্টের জন্য আমাদের পড়াশোনাটা দরকার, তো সেই কারণে আমাদের পড়তে হবেই। তো কিভাবে পড়বো, কি স্ট্র্যাটেজিতে পড়বো, কি ওয়েতে পড়লে পড়াটা একটু ইন্টারেস্টিং হবে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তো এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক, মানে চিলড্রেন স্ট্র্যাটেজি অফ লার্নিং, এবং কিভাবে তার যেন কোনো অসুবিধে না হয় সেই জিনিসগুলো আমাদের দেখাটা দরকার। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কোথায় কোথায় এরার আছে, চিলড্রেনদের কোথায় এরার আছে, যেটা আমি আগেই বললাম যে কোথায় এরার আছে, কোথায় আরো কি স্টেপস নিতে হবে, ঠিক আছে, তার এডুকেশন প্রসেসটাকে আরো কিভাবে এনহ্যান্স করতে পারি আমরা, এই জিনিসগুলোকে একটু ফলো করতে হবে। নেক্সট এখান থেকেই যেটা আসছে সেটা হচ্ছে যে কগনিশন অ্যান্ড ইমোশন। কগনিশন মানে যেখানে আমাদের ব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে বা ইম্পর্টেন্ট বিষয় থাকে, তো সেই ইম্পর্টেন্ট জায়গায় আমাদের যে বিষয়টা যে জ্ঞানমূলক, তো জ্ঞানটা আমরা কোথা থেকে পাচ্ছি, অবভিয়াসলি সেখানে যদি আমাদের ব্রেন হেল্প না করে তাহলে আমরা সেখান থেকে কিছু করতে পারবো না। সো ব্রেনের একটা বিষয় আছে, তার সাথে এই যে
লার্নিংকে এনহ্যান্স করা বলছি, বা লার্নিংকে আমরা বলছি যে স্ট্র্যাটেজিক ওয়েতে এগোনো। তো এর সাথে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে মোটিভেশন। আমার যে সাবজেক্টটার প্রতি বা যে বিষয়টার প্রতি আমার মোটিভেশন থাকবে, আমার ইন্টারেস্ট থাকবে, আমার সেই বিষয়টা পড়তে ভালো লাগবে। যে সাবজেক্টটার প্রতি, যে বিষয়টার প্রতি আমার মোটিভেশন থাকছে না বা থাকবে না, সেই সাবজেক্টটা পড়তে কিন্তু আমার ভালো লাগবে না। তো মোটিভেশনটা কিন্তু ভীষণ দরকার আমাদের এই লার্নিং এর ক্ষেত্রে। তো লার্নিং এর ক্ষেত্রে মোটিভেশন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট। ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশন। কারণ ইন্টারেস্ট যদি থাকে, পড়তে ভালো লাগবে, ভালো লাগার ক্ষেত্রে একটা হ্যাপি ইমোশন ক্রিয়েট হবে। আর যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে একটা ইরিটেশন বা স্যাড ইমোশন ক্রিয়েট হবে। তো ইমোশনও কিন্তু আমাদের এই মোটিভেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে সিলেবাস। বাকি সিলেবাসগুলো তো বলেই দিলাম, সবটাই ডিসকাস করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এখান থেকেই আমরা নেক্সট যেরমভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে এগোনোর দরকার, আমরা সেরকমভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে এগোবো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।